ওয়েল, আমি অর্ডার দিচ্ছি, ডিভোর্স ইজ গ্রান্টেড টু মেঘ রয় অ্যান্ড সৌরনীল গাঙ্গুলি। এখন থেকে আপনারা দুজনা স্বামী স্ত্রী নন। এই কোর্ট আপনাদের নির্দেশ দিচ্ছে, এই রায়ের বিরুদ্ধে যদি কোনো অ্যাপিল করার থাকে তাহলে সামনের 3 মাসের মধ্যেই করতে হবে। এই 3 মাস পরে আপনারা চাইলে আবার বিয়ে করতে পারেন। দ্য ম্যারেজ বিটুইন মেঘ রয় অ্যান্ড সৌরনীল গাঙ্গুলি স্ট্যান্ডস ডিসলভড। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমার উপর ভরসা করেছিলেন, কিন্তু আমি আপনার ভরসার কোনো মর্যাদাই রাখতে পারিনি। আমি জানি সবকিছু মাফ করে দেওয়া যায় না, তাও পারলে আমাকে মাফ করে দেবেন। আর জিষ্ণু, আমি আপনার কাছেও ক্ষমা প্রার্থী। প্লিজ নীল, এসব কথা থাক। আমি একটু লয়ারের কাছে যাই, এই ব্যাপারটা মিটিয়ে আসি। তুই কি এখানে থাকবি না গাড়ির কাছে যাবি? না, আমি গাড়িতে গিয়ে ওয়েট করছি। মেঘ, তোমার সামনের লম্বা জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। স্টে কাম অ্যান্ড স্টে দিস অনেস্ট। খুব ভালো থাকো, ভালো রাখো, অনেক অনেক সাকসেস পাও তুমি তোমার জীবনে। তোমাকে অনেক শুভকামনা নীল। ভালো থাকো, আনন্দে থাকো, সুন্দরভাবে থাকো। থ্যাঙ্কস। একটা বেয়ারা আবদার করব। কিরকম? বলছি মেঘ, আমরা দুজনেই তো কিছু না কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি। সেই ভালো মুহূর্তগুলোর খাতিরেই একটা অনুরোধ করব তোমাকে। না মানে দেখো, আশা করছি আমরা দুজনেই আমাদের সম্পর্কের তিক্ততাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছি। তাই একদম টিপিক্যাল এক্স হাজব্যান্ড আর এক্স ওয়াইফ না হয়ে আমরা কি একে অপরের বন্ধু হতে পারি? আর বন্ধু কেন, আমি তো তোমার টিচারও বটে। তুমি ঠিক কি বলতে চাইছো এক কথা বলো না। আমি বলতে চাইছি, আমি কি মেঘ ম্যাডামকে নিয়ে একবার কফি ডেটে যেতে পারি? অবশ্যই তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি আঙ্কেলকেও একবার জিজ্ঞেস করতে পারি। আমি যাচ্ছি আঙ্কেলের কাছে জিজ্ঞেস করতে, ওনার পারমিশন নিতে। শুড আই? বেশ, তাই হোক। একা
একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। কি ব্যাপার বলো তো, কি দেখছো এইভাবে? তোমাকে ঘিরেছে আমায় কেন অকারণ। ঠিকই বলেছিলাম, দিল্লি গিয়ে তোমার ফ্লার্ট করার আটটা আরো উঁচুতে চলে গেছে। একটা সত্যি কথা বলবো, এখানে এসে না মনে হচ্ছে আমরা দুজন লুকিয়ে প্রেম করছি। তোমাকে নিয়ে ডেটে এসেছি। কফিটা অর্ডার দিয়ে দিই? কিন্তু মনে রেখো, আমি কিন্তু নিয়ে এসেছি তোমাকে। মোটেই না, আজ আমার খাওয়াবার পালা। মনে নেই তুমি 6 মাস আগে স্টেশন... এক সেকেন্ড, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? ভুলে গেছো? 6 মাস আগের পাওনা এটা তোমার। সেদিন তো তুমি ব্যালেন্সটা নিতে ভুলে গিয়েছিলে, তারপর ওই লোকটি আমার হাতে দিয়ে গেছে। তুমি তো আমি থাকতে থাকতেই চলে গেছিলে, তাহলে ও তোমাকে কখন? আসলে আমি আবার ফিরে গেছিলাম ওখানে, ট্রেনটা ছেড়ে দিয়েছে কিনা দেখার জন্য, তখনই উনি আমায় এটা দিলেন। নাও। বেশ ভালো লাগলো দেখে যে তুমি 6 মাস আগের কথা এখনো মনে রেখেছো। আমার বিস্মরণের অসুখটা এখনো হয়নি নীল। যদি হয় তাহলে মন্দ হবে না ব্যাপারটা, কিন্তু জানি ওটাও আবার কষ্টের। সরি, এই মেঘ, আমরা না এখন কোনো সিরিয়াস কথা বলবো না, আমরা একটু ভালো সময় কাটাবো। হ্যাঁ, আমরা জাস্ট কথা বলবো হ্যাপি থিংস নিয়ে। স্যার অর্ডারটা ম্যাডাম দেবেন। তোমার একটা আমেরিকান আর আমার একটা ক্যাপুচিনো। আর এখানে স্ন্যাক্স কি ভালো হবে? আপনারা ম্যাডাম ফিশ ফিঙ্গার ট্রাই করতে পারেন, আমাদের এখানে ফিশ ফিঙ্গার খুব ফেমাস। ঠিক আছে, তাহলে ওটাই এক প্লেট। ওকে, থ্যাংক ইউ। আমরা দুজনে কিন্তু নতুন প্রেমে পড়াদের মতো বিহেভ করছি। তুমি আবার কবে ফিরে যাচ্ছ? কাল ভোরে। ও এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। না না, আমার দেরি হবে না, আমি চলে আসবো। মা আমি বাড়ি ফিরে কথা বলি। হ্যাঁ রাখছি। কি ব্যাপার, টেনশন করছে? হ্যাঁ ওই আর কি, আসলে মা বাপির ওপরে একটু খেপে গেছে আর আমার ওপরে। কেন, আমার সঙ্গে আসার জন্যে? মা বলছে সব সম্পর্ক শেষ হয়ে গেল, তারপর আবার কফি খেতে যাওয়ার কি হয়েছে। এটা গত 6 মাসে একবারও মনে পড়লো না কেন? আর তুমি তো জানোই মা ছোট ছোট বিষয় একটু হাইপার হয়ে যায়। খুব স্বাভাবিক, রেগে যাওয়ার কারণ আছে। দেখো আমি, তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। আমার তো রাইট নেই তোমাকে আটকাবার। চলে যাওয়ার হলে আমি এখানে আসতাম না, আর যখন এসেইছি। আর তাছাড়াও এটা তো তোমার আর আমার লাস্ট দেখা হলো। কেন? বারে তুমি কাল ভোরেই দিল্লি ফিরে যাচ্ছ, আর আমি তো শুনেছি গিনির কাছে তোমার কাছে নাকি এখন বিদেশের ইউনিভার্সিটি থেকেও দারুণ দারুণ অফার আছে।
সেগুলো নাকি খুবই ভালো অফার। তুমি হয়তো এতদিন এই আজকের ঝামেলাটার জন্য যেতে পারছিলে না ওখানে, কিন্তু এখন তো তুমি ব্যাগেজহীন, একেবারে ফ্রি। তো এখন তুমি নিশ্চয়ই ওখানেই যাবে, আর কেনই বা যাবে না? ওখানে এত ভালো ভালো অফার। তো তুমি অবভিয়াসলি দিল্লি থেকে ওখানেই যাবে। আমি ভুল কোথায় বললাম? এটাই তো তোমার আর আমার লাস্ট দেখা হয় ইন দিস লাইফ টাইম। শেষ শেষ দেখা, সত্যি হয়তো বা শেষ দেখা। মেঘ, আমার ভেতরে কেমন ভয় ভয় করছে। আমার মনে হচ্ছে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। কি করব আমি? কিভাবে এটা কাটিয়ে উঠবো? নীল, কিছু বললে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। আমি জাস্ট একটু আনমাইন্ডফুল হয়ে গেছিলাম। কি ভাবছিলে? সত্যি সত্যি লাস্ট দেখা হওয়া? থিওরিটিক্যালি কথাটা হয়তো তুমি ঠিকই বলেছো, তবে জীবন তো শুধু থিওরি দিয়ে চলে না। আমার কেমন জানি না মনে হচ্ছে আমাদের আবার মোলাকাত হবে। হ্যাঁ, এরকম আমরা আবার ডেট করব, আবার দুজনে দুজনের সঙ্গে দেখা হবে। এনিওয়ে, তুমি কি যেন বলছিলে? বলছিলাম যে ওখানে তোমাকে সবকিছু কে করে দেয়? মানে তুমি তো একদমই কিছু পারো না। এটা কিন্তু আমার নামে ভুল দোষ দেওয়া হচ্ছে। আমি কিছু করতে পারি না মানে? আমি রীতিমতো চা বানাতে পারি। মনে আছে তোমাকে সেবারে বেডটি বানিয়ে খাইয়েছিলাম? তোমার মাথা গরম হয়ে গেছে তোমার মাথা ঠান্ডা করার জন্য। সরি, আমি আসলে সরি কিসের জন্য? বেডটি করে খাইয়েছিলে তার জন্য সরি, নাকি কথাটা মনে করিয়ে দিলে তাই সরি? কোনোটাই না। তাহলে কথাটা তোমার হয়তো মনে করতে ভালো লাগবে না, তাই। কেন ভালো লাগবে না? একজন ভালোবেসে আমার জন্য চা করে এনেছিল, আমার রাগ ভাঙাবে বলে, সেটা আমার কেন ভালো লাগবে না? আর অনেস্টলি আমি এখন অনেকটা বদলে গেছি। আমি এখন অনেক কিছু অনেক খোলা মনে ভাবতে পারি। তুমি সেদিন ভালোবেসে আমার জন্য চা করে এনেছিলে, এটা আমার ভালো লেগেছিল। আর সেটা ভাবলে খারাপ লাগার এখন আর কিছু নেই। তোমার সঙ্গে কাটানো আমার অনেক সুন্দর মুহূর্তই ছিল, সেগুলো মনে পড়লে এখন আর মন খারাপ হয় না, বরং ভালোই লাগে। আর এটা অস্বীকার করতে তো কোনো অসুবিধা নেই যে ওটা আমার জীবনে সত্যি একটা সুন্দর মুহূর্ত ছিল। তুমি আমাকে সেদিন যে প্যাম্পারিংটা করেছিলে, সেটা আমার সত্যিই ভালো লেগেছিল। অবাক লাগছে না এই মেঘকে দেখে? প্লেজেন্টলি সারপ্রাইজ হচ্ছি। এই নতুন মেঘ আমার। প্লিজ এটা বলো না যে আবার প্রেমে পড়ে যাচ্ছ। কেন? প্রেমে পড়া বারণ না, কিন্তু প্রেমে পড়া জটিল। এরা খাও। নাও। থ্যাংক ইউ। সরি, তোমাকে কংগ্রাচুলেট করা হয়নি। কিসের জন্য? গোয়ালিয়রের অ্যাওয়ার্ডটা খুব প্রেস্টিজিয়াস। থ্যাংক ইউ। তুমি দেখেছিলে নিউজটা? আমি তোমার সব খবরই রাখি, কিন্তু আমি তোমার কোনো খবর পাই না। পেতে চাও? কখনো
ভেবে দেখিনি পেতে চাই কি চাই না। আর যেখানে তুমি নিজের ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ রাখো না, সেখানে আমার সঙ্গে আর কি যোগাযোগ রাখবে? একটা কথা বলবো নি? না মানে এখন যেহেতু আমরা সবকিছু পেছনে ফেলে রেখে দুজন দুজনের বন্ধু হয়েছি বা হওয়ার চেষ্টা করছি, সেই জন্যই ভাবছিলাম বলবো। বলো। নীল, তুমি এই লাস্ট 6টা মাস ধরে নিজের ফ্যামিলির সঙ্গে এরকম আনন্যাচারাল বিহেভ কেন করছো বলো তো? তুমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখছো না, ওদের থেকে নিজেকে ফোর্সফুলি দূরে রেখেছো। নীল, এটার কারণটা কি? আর তোমার মনে হচ্ছে না এটা ওদের কাছে যথেষ্ট পেইনফুল? নীল, তুমি ঠাম্মির প্রাণ ছিলে, আর সেই ঠাম্মির থেকে নিজেকে তুমি দূরে রাখছো। ঠাম্মির কি কষ্ট হয় না এটাতে? তোমার মা বাবা সকলের থেকে নিজেকে দূরে রাখছো, এটা কেন নীল? আমি নিজেই যখন গিনির কাছে ঠাম্মির চোখের জলের কথা শুনতাম আমারই খারাপ লাগতো। আর আজকে এই নতুন হওয়া বন্ধুত্বের খাতিরে একটা আবদার করব? করো। নীল, তুমি প্লিজ তোমার ফ্যামিলির সঙ্গে আগের মতন হয়ে যাও। আমাদের বিয়ের আগে তুমি যেমনটা ছিলে, তোমার বোনেদের কেয়ারিং দাদা ভাই, ঠাম্মির দাদু ভাই, বাড়ির রেসপন্সিবল বড় ছেলে, সেভাবেই সবার কাছে ফিরে এসো না নীল। আবার কলকাতায় ফিরে আসতে বলছো? না, আমি ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে আসতে বলছি না, আমি জাস্ট বলতে চাইছি ওখানে থেকেও তো এগুলো করা যায়। আচ্ছা বেশ, তবে তুমি বিয়ের আগের ওই অন্যায় মেনে নেওয়া ভীতু ভীতু মেঘ হয়ে যেও না। এই এখন যেমন আছো এরকম থেকো। তাই থাকবো। অনেস্টলি আমি ওই আগের মেঘ আর হতেও চাই না। এরপর কি? তুমি বলো। তুমিই বলো। না, লেডিজ ফার্স্ট। নীল, এটা ভীষণ পুরো আমলের কথা, আর তাছাড়া তুমি তো জানোই যে আগে গেলে বাঘে খায়। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে বাঘের মুখে ফেলতে চাইছো? বলো কি বলছিলে? এরপর কি করবে, কিছু প্ল্যান করলে? কি আবার, আমার গান, পিএইচডি, এই। আর আর কি? বিয়ে করবে না? আর সংসার? আবার কেন নয়? কেন? একটা খারাপ অভিজ্ঞতা দিয়ে যে গোটা জীবন মাপা হতে পারে না, এটা তো তুমি এতদিনে জেনে গেছো, তাহলে কেন নয়? কি ব্যাপার বলো তো নীল? তুমি কি আমার জন্য ছেলে খুঁজছো নাকি নিজের বিয়ের কথাটা বলার জন্য গ্রাউন্ড ক্লিয়ার করছো? দুটোর কোনোটাই না, তবে প্রথমটা হলে কিন্তু মন্দ হয় না। দেখো, আমি কিন্তু তোমাকে সব থেকে ভালো চিনি, সেদিক থেকে এই ব্যাপারে আমি বেস্ট। তুমি বলতে চাইছো তুমি আমাকে চেনো? চিনি। মা বারবার বিয়ের কথা বলে, জানো তো? আর কেন বলে আমি সেটাও জানি। আসলে মা হয়তো ভয় পায়, ভাবে আমি হয়তো একা থাকতে পারবো না, আর বারবার ওই আমার একা থাকার ডিসিশনটায় আমাকে ডিসকারেজ করে। তুমি একা থাকার প্ল্যান করো? কোনো প্ল্যানই আমি আর করি না নীল জীবন নিয়ে। আমি জীবনটাকে না একেবারে নদীর মতন ছেড়ে দিয়েছি, তার যেদিকে ইচ্ছে হয় সে সেদিকে বই। আর নদী তো পথ খুঁজেই নেয়, পথ আটকে গেলে আবার অন্য পথ নেয়। বেশি আটকে রাখলে কিন্তু নদী ফুঁসে ওঠে, আবার নদী অন্য নদীতেও মেশে। মেশে। নীল, জানো তো মাঝে মাঝে মায়ের কথাগুলো শুনলে না আমার সত্যিই ভয় করে। মনে হয় এত বড় পৃথিবীতে আমি সত্যিই একা থাকতে পারবো তো? এই তো লাস্টবার যখন বাংলাদেশ গেলাম, 10 দিনের জন্য গেছিলাম, পুরোপুরি একা। একটা সুন্দর সাজানো ফ্ল্যাট। প্রথম 2 দিন ভালোই লাগছিল, তারপর থেকেই না কেমন দমচাপা অবস্থা।
তখনই ভাবছিলাম যে এভাবে যদি আমাকে একা একা সারা জীবন থাকতে হয় আমি পারবো তো। তবে তুমি যদি বিয়ের ডিসিশন নাও সেটা জানিও, নেমন্তন্ন না করলেও জানিও। তুমিও। শিওর। নীল, এবার আমায় উঠতে হবে। এক্সকিউজ মি, বিলটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাকিয়ে আছো কেন এভাবে? না, ভাবছিলাম এই যে তুমি স্ক্যান করে পে করে দিলে তাতে ব্যালেন্সটা ফেরত দেওয়ার আমার আর কোনো সুযোগ থাকলো না তোমাকে। আমার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার আর কিছু থাকলো না। চল। মেঘ, তোমাকে করা প্রতিটা অপমানের জন্য ক্ষমা চাইছি, তোমাকে দেওয়া প্রত্যেকটা আঘাতের জন্য ক্ষমা চাইছি, তোমার প্রতিটা অসম্মানের জন্য ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দিও মেঘ। এই অপদার্থ, এই অযোগ্য গুড ফর নাথিং নীলকে মাফ করে দিও প্লিজ। ক্ষমা ক্ষমা চেও না নীল। আমার ভেতরে এত ক্ষমা করার শক্তি নেই। আমি পারবো না তোমায় ক্ষমা করতে। আমি ক্ষমা করিও নি তোমাকে। চলি নীল।